সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএনপি 4 নেতা নতুন করে দলের স্থায়ী কমিটিতে পদ পেয়েছেন। অর্থাৎ বিএনপি তাদের স্থায়ী কমিটিতে নতুন করে 4 জন নেতাকে নিয়োগ দিয়েছেন বা মনোনীত করেছেন। স্থায়ী কমিটি হলো বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, যেখান থেকে দলের সিদ্ধান্তগুলো নেওয়া হয়ে থাকে। প্রশ্ন হলো, হঠাৎ করে কেন 4 জন নেতাকে স্থায়ী কমিটিতে আনা হলো? কি এমন দরকার পড়ল? দ্বিতীয়ত, এই যে 4 জন নেতাকে স্থায়ী কমিটিতে নেওয়া হয়েছে, কাকে কি কারণে নেওয়া হয়েছে অবশ্যই তারা সিদ্ধান্ত নেবেন, কিন্তু এর বাইরেও তো রাজনৈতিক ফ্যাক্টর রয়েছে। কাকে কি কারণে দলের এই সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে নেওয়া হয়েছে সেটা নিয়ে আলাপ করব। পাশাপাশি এই 4 জনের মধ্যে কি কাউকে মহাসচিব করবেন এজন্যই স্থায়ী কমিটিতে নেওয়া হয়েছে, এই কারণেই কিনা সেটা নিয়ে আলাপ করব। অর্থাৎ এই 4 জনের কেউ কি মহাসচিব হবেন কিনা বা দলের দ্বিতীয় সর্বোচ্চ পদে আসবেন কিনা সেটা নিয়ে আলাপ করব। প্রথমে আমরা দেখি এই স্থায়ী কমিটিতে নতুন করে কারা এসেছেন। 4 জন নেতা: রুহুল কবির রিজভী, যিনি বর্তমানে সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন। তারপরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, যিনি আগে বিএনপির ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক ছিলেন বা সভাপতি এরকম পদে ছিলেন, যিনি ডাকসুর ভিপি ছিলেন। 90-এর গণ অভ্যুত্থানে যার ব্যাপক ভূমিকা ছিল এবং গণ অভ্যুত্থানের অন্যতম নেতা হিসাবে যাকে বিবেচনা করা হয়, সেই আমানুল্লাহ আমানকে স্থায়ী কমিটিতে নিয়ে আসা হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরাদ হালিম ডোনার, খুবই ইন্টারেস্টিং একটা নাম, যাকে স্থায়ী কমিটিতে পদ দেওয়া হয়েছে বা স্থায়ী কমিটিতে নেওয়া হয়েছে। আরেকজন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ। এই 4 জনকে কেন নেওয়া হয়েছে বা কাকে কি কারণে নেওয়া হয়েছে সেটা আগে আমরা একটু বুঝি, তারপরে মহাসচিবের পদে আসতে যাচ্ছে কিনা সেটা নিয়ে আমরা আলাপ করব। প্রথমে বলি, হঠাৎ কেন এই নিয়োগ? এই নিয়োগটা হলো বিএনপি স্থায়ী কমিটিতে 19 জন সদস্য থাকে, অর্থাৎ স্থায়ী কমিটির মেম্বার থাকেন 19 জন। কিছুদিন আগে জমির উদ্দিন সরকার মারা গেছেন, এখন সব মিলিয়ে বিএনপি স্থায়ী কমিটিতে সদস্য আছেন 13 জন। এর মধ্যে 2 জন অসুস্থ, মির্জা আব্বাস এবং খন্দকার মোশাররফ। এই 2 জনের শারীরিক অবস্থা খুব একটা ভালো নয় এবং তারা মির্জা আব্বাস যদি ফিরেনও তিনি আসলে কিভাবে ভূমিকা রাখতে পারেন সেটা নিয়েও প্রশ্ন আছে। তার শারীরিক অবস্থা কোন পর্যায়ে আছে সেটা দেশে আসলে আপনারা বুঝতে পারবেন। তবে এই 2 জনকেও ঠিক পূর্ণাঙ্গভাবে এখন বিবেচনা করা যাচ্ছে না। তো তাদেরকে মিলিয়েও এখন 13 জন, আরও 6 জনের মতো লাগবে। এর মধ্যে 4 জনকে নিয়োগ দেওয়া হয়েছে, আরও 2টি পদ খালি আছে স্থায়ী কমিটিতে, সেটাতে নেওয়া হবে কিনা সেটা আমরা পরে জানতে পারবো। প্রথম কারণ হলো এটা। দ্বিতীয় কারণ হইল, দলের রিএনফোর্সমেন্ট দরকার এবং দল আগামীতে কাউন্সিল করবে, বিএনপি আগামীতে কাউন্সিল করবে। সেই কাউন্সিল কিভাবে করবে এগুলোর সিদ্ধান্ত নেওয়া এবং এগুলোর দায়িত্ব বন্টন করা, এবং এই সময়ে বিএনপির এই স্থায়ী কমিটিটা খুবই জরুরি কিছু কাজ সম্পাদন করবে, যার কারণে এখানে নেতার প্রয়োজন আছে, সব সেক্টরের নেতার প্রয়োজন আছে। অর্থাৎ স্থায়ী কমিটিতে মেম্বার কমে গেছে, পাশাপাশি হচ্ছে দলের প্রয়োজনে এই নিয়োগটা দেওয়া হইল। এখানে অন্য খুব আহামরি কোনো রাজনীতি নেই যে দল দুর্বল হয়ে গেছে, এরকম কোনো কিছু না, কিন্তু বেশ কিছু নতুন কাজ করতে হবে। এখন প্রশ্ন হলো, কাকে কি কারণে নেওয়া হয়েছে? প্রথমেই আসি, বিএনপির জ্যেষ্ঠ বা সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করা রুহুল কবির রিজভীকে কেন নেওয়া হয়েছে? দেখেন, তাকে শুধু প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে, তাকে কোনো মন্ত্রী করা হয়নি, তিনি এমপি পদে নির্বাচনও করেননি, তিনি নিজে থেকেই নির্বাচন করেননি। তবে বিএনপি মনে করছে ফ্যাসিবাদী আমলে তার যে অবদান, ফ্যাসিবাদী আমলে বা আওয়ামী লীগ আমলে যদি আপনি বিএনপির প্রধানতম 2টি ফেজ দেখেন, বেগম জিয়া কারাগারে ছিলেন একটা নির্দিষ্ট সময় এবং তারেক রহমান বিদেশে ছিলেন, লন্ডনে ছিলেন, সেখান থেকে তিনি দল পরিচালনা করেছেন, সবই ঠিক আছে, কিন্তু দেশে মূল ফেস ছিলেন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং রুহুল কবির রিজভী। সেই রুহুল কবির রিজভীকে সম্মানিত করা দরকার এবং দলে তার সিদ্ধান্তের বা তার কথাবার্তার দল প্রয়োজন মনে করছে বিদায়, বা তার সিদ্ধান্ত পরামর্শ দল প্রয়োজন মনে করছে বিদায়, তাকে এখন এই স্থায়ী কমিটিতে পদ দেওয়া হয়েছে। রিজভীর বিষয়টা আপাতত ক্লিয়ার। তাকে মহাসচিব করার জন্য এই পদ দেওয়া হয়েছে কিনা সেই আলাপও আমি করব। তারপরে আমানুল্লাহ আমান, খুবই ইন্টারেস্টিং একটা ব্যক্তিকে এই পদে স্থায়ী কমিটির পদে নেওয়া হয়েছে। আপনার মনে রাখতে হবে, স্থায়ী কমিটিতে আসা মানেই আপনি বিএনপির মোটামুটি সর্বোচ্চ পদে চলে এসেছেন। আপনি তো আর চেয়ারম্যান হতে পারবেন না বা মহাসচিব তো আর সবাই হতে পারবেন না, একজনই হবেন। এরপরে যে পদগুলোকে সম্মানসূচক হিসাবে দেখা হয়,
বা এই স্থায়ী কমিটির পদগুলোকেই খুবই সম্মানসূচক হিসেবে দেখা হয়। সেই আমানুল্লাহ আমানকে এই সম্মানসূচক পদে নিয়ে আসা হয়েছে। কেন আমানুল্লাহ আমানকে মন্ত্রিত্ব দেওয়া হয়নি? তিনি এমপি পদে নির্বাচন করেছেন, এমপি হিসাবে তিনি সংসদে আছেন, মন্ত্রিত্ব দেওয়া হয়নি, কোনো গুরুত্বপূর্ণ পদেই রাখা হয়নি। হঠাৎ কেন আমানুল্লাহ আমান এই পদে এলেন? এখানেই নানান প্রশ্ন আছে এবং সেগুলোর জবাবও আছে। দেখেন, বিএনপির ঢাকাতে মূল শক্তির জায়গাটা কি, বা বিএনপির ঢাকা কন্ট্রোল করা বলেন, কন্ট্রোল বলতে নেতাকর্মীর হাজির করা, আন্দোলন সংগ্রামে বিশাল ভূমিকা রাখা, এই কাজগুলো মূলত গত কয়েক বছর ধরে করেছেন কে? একটা সময় সাদেক হোসেন খোকা করতেন, মির্জা আব্বাস করছেন এখন, তারপরে উত্তরে দক্ষিণে আরও কিছু নেতা আছেন, তারা কন্ট্রিবিউট করেন। তবে মির্জা আব্বাস অসুস্থ হওয়াতে বিএনপির এই জায়গাতে একটা টানাপোড়েন দেখা যাচ্ছে, বা হচ্ছে একটা উইকনেস দেখা যাচ্ছে। যদি হঠাৎ করে ঢাকায় লোক লাগে, হাজির করবে কে? সেই জায়গা থেকে, সেই ভাবনা থেকে আমানুল্লাহ আমানকে দলের শীর্ষ জায়গায় আনা হয়েছে, যেন তিনি অ্যাক্টিভলি বা বিএনপির এই বিষয়গুলোতে তিনি কাজ করতে পারেন। এই জন্যই তাকে হচ্ছে এই পদে আনা হয়েছে। এবং তিনি যদি এতদিন ধরে তার মনে কষ্টও থেকে থাকে, তাকে মন্ত্রিত্ব দেওয়া হয়নি, তিনি যদি মনেও করে থাকেন যে তাকে দল সেভাবে মূল্যায়ন করছে না, এখন এটার মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে দল তাকে মূল্যায়ন করছে। ঠিক একই কারণে ফরহাদ হালিম ডোনার, যিনি জিয়াউর রহমান ফাউন্ডেশন নামে যে ফাউন্ডেশন আছে সেটার নির্বাহী পরিচালক হিসেবে কাজ করছেন, তিনি ঢাকা উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিলেন এক সময়। তবে তিনি ইন্টারনালি বিএনপিতে সাংগঠনিক ব্যাপক কাজ করেছেন, বিশেষ করে নির্বাচনকালীন সময়ে ব্যাপক কাজ করেছেন। তারেক রহমান যেই আসনে নির্বাচন করেছেন, ঢাকা 17 আসনে, সেখানে তিনি ব্যাপক কাজ করেছেন। এই কারণে এই ফরহাদ হালিম ডোনারকে নেওয়া হয়েছে। ফরহাদ হালিম ডোনারকে নেওয়ার আরও কারণ আছে। তিনি জিয়া পরিবারের সঙ্গে খুব ক্লোজলি কানেক্টেড, বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসকও ছিলেন, এবং তিনি স্থায়ী কমিটিতে থাকা তারেক রহমানের জন্য একটা গুরুত্ব বহন করে। দেখেন, রাজনীতিতে আপনি অনেক কথা জানলেও আপনি বলতে পারেন না, তবে তার স্থায়ী কমিটিতে থাকাটা তারেক রহমানের জন্য একটা গুরুত্ব বহন করে, বা এটা মানে দলীয়ভাবে বলেন বা হচ্ছে এই চেয়ারপারসনের পছন্দের লোক বলেন, সেই জায়গা থেকে তিনি এই পদে এসেছেন এবং তিনি দলের জন্য খেটেছেনও বটে। এবং বেগম জিয়ার সঙ্গে তার দুর্দান্ত সম্পর্ক ছিল এবং তিনি তার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। ইসমাইল জবিউল্লাহ, যিনি উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছিলেন, এখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন, তাকে কেন আনা হলো? দেখেন, ইসমাইল জবিউল্লাহ বিএনপির এমন একজন নেতা যাকে অন্যদের সঙ্গে কম্পেয়ার করা খুবই টাফ, এবং কম্পেয়ার করা যাবেও না। তিনি বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক, বিএনপির যে কয়েকজন থিঙ্ক ট্যাঙ্ক আছে তার মধ্যে অন্যতম প্রধানতম থিঙ্ক ট্যাঙ্ক, যিনি একসময় আমলা ছিলেন, সচিব ছিলেন, এবং বিএনপির প্রশাসন কেন্দ্রিক চিন্তাভাবনা কী হবে, কাজগুলো কী হবে এবং প্রশাসনে কী কী ঘটতে পারে, এই বিষয়ে অনেক পরামর্শই তিনি দিয়ে থাকেন, বিশেষ করে প্রশাসন বিষয়ে। পাশাপাশি বিএনপি নির্বাচনী ইশতিহার কী হবে, বিএনপির ইন্টারন্যাশনাল পলিসি কী হবে, বিএনপি কোন গাইডলাইনে চলবে, এর অনেকগুলোই এই ইসমাইল জবিউল্লাহ ঠিক করেন। বৃহত্তর নোয়াখালী লক্ষ্মীপুরের কমলনগরের সন্তান, এবং তিনি বিএনপিতে খুবই গুরুত্বপূর্ণ একটা পদ পেয়েছেন। এবং এটা আসলে তিনি বিএনপি স্থায়ী কমিটি, তিনি যেভাবে বিএনপিতে কাজ করেন, স্থায়ী কমিটিতে তার বুদ্ধি পরামর্শ খুবই প্রয়োজন, সেই জায়গা থেকে তাকে এই পদে আনা হয়েছে। এখন প্রশ্ন হইল, এখান থেকে কেউ কি মহাসচিব হতে পারবেন কিনা? দেখেন, ফরহাদ হালিম ডোনার মহাসচিব হবেন না, এটা কনফার্ম। আপনার ইসমাইল জবিউল্লাহ মহাসচিব হবেন না। দলের সঙ্গে ওনাদের কানেকশন, তৃণমূলের সঙ্গে কানেকশন খুবই কম, নেতাকর্মীদের উপর প্রভাব তাদের সেরকম নাই। আপনি যদি বলেন রুহুল কবির রিজভী এবং আমানুল্লাহ আমান ডাকসুর নেতা ছিলেন, ছাত্রদল করেছেন, রিজভী আহমেদ ছাত্রদল করেছেন, তিনি রাকসুর ভিপি ছিলেন, তারপরে আপনার দীর্ঘদিন ধরে বিএনপিতে শীর্ষস্থানীয় নেতৃত্বের পর্যায়ে আছেন। সেই জায়গা থেকে এই দুজনকে বিবেচনা করা হলেও হতে পারে। তবে রুহুল কবির রিজভীকে পদটা দেওয়া হয়েছে শুধুমাত্র সম্মানিত করার জন্য, এবং তিনি বিএনপিতে তার যে অবদান, সেই অবদান এবং তার কিছু বুদ্ধি পরামর্শ, বয়স সব মিলিয়ে তার এই বুদ্ধি পরামর্শটা বিএনপির দরকার। সেই কারণে তাকে হচ্ছে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত যে তথ্য, রুহুল কবির রিজভী মহাসচিব হচ্ছেন না, বিশেষ করে তার শারীরিকভাবেও তিনি
ওই ফিটনেস তার মধ্যে নেই, শারীরিক ফিটনেস, আমি বলছি না যে তিনি দল চালাতে অক্ষম, ওই রকম না, তিনি তার শারীরিক ফিটনেসের ঘাটতি আছে, চলাফেরা করতে অসুবিধা হয়, আমরা দেখেছি লাঠি নিয়ে তিনি মিছিল করেছেন আওয়ামী লীগের আমলে। সেই জায়গা থেকে বিএনপি এমন একজনকে চাচ্ছেন যিনি আসলে সব দিকে মোটামুটি ভালো এবং হচ্ছে আগামী কয়েক বছরে তার শারীরিক দুর্বলতা হওয়ার বা হচ্ছে শারীরিকভাবে মোটামুটি দেখতে শুনতে ফিট আছেন, এরকম কাউকেই চাচ্ছেন। আমানুল্লাহ আমানকেও দলের মহাসচিব করা হবে না, অর্থাৎ যেই চারজনকে নতুন করে স্থায়ী কমিটিতে আনা হয়েছে একজনও মহাসচিব হচ্ছেন না। আমি গতকাল যে ভিডিওটা বানিয়েছি যে এখন বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী পদে যিনি আছেন তিনি মহাসচিব হতে পারেন, আমি এখন পর্যন্ত ওই আমার সূত্র মতে এবং সরকারের যে নতিজা সেসব দেখে এখনও আমি আমার ওই যে অনুমান সেই অনুমানেই আমি অটল আছি যে জনাব সালাউদ্দিন আহমেদ বিএনপির মহাসচিব হচ্ছেন। প্রাথমিকভাবে ভারপ্রাপ্ত মহাসচিব হবেন, পরবর্তীতে কাউন্সিলের মধ্যে দিয়ে পূর্ণাঙ্গ মহাসচিব হওয়ার সম্ভাবনা প্রবল এবং সালাউদ্দিন আহমেদই মহাসচিব হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এখন পর্যন্ত, এবং বিএনপির ভিতরে মোটামুটি এই আলাপটা সেটেল হয়ে গেছে। এখন প্রশ্ন হলো এখান থেকে যারা এসেছেন তাদেরকে কাউকে কি মন্ত্রিত্ব দেওয়া হবে কিনা। স্থায়ী কমিটির নেতাদেরকে মন্ত্রিত্ব দেওয়া হয়ে থাকে, যদিও এবার অনেকেই পাননি সেটি। আব্দুল মঈন খান পাননি, গয়েশ্বর রায় পাননি, তারপরে হচ্ছে আপনার নজরুল ইসলাম খান পাননি, খন্দকার মোশাররফ পাননি, আপনি যদি নাম দেখেন বেশ কয়েকজন পাননি। তবে এদের থেকে কেউ কেউ মন্ত্রিত্ব পেতে পারেন। এই জায়গায় যদি আপনি দেখেন রুহুল কবির রিজভী পেতে পারেন এবং আমানুল্লাহ আমান পেতে পারেন, এই দুইজন মন্ত্রিত্ব পেতে পারেন। আর দুজনকে মন্ত্রী হিসাবে বিবেচনা করবে না। ইসমাইল জবিউল্লাহর কাজটা কমপ্লিটলি ডিফারেন্ট, তাকে মন্ত্রী পরিষদে প্রয়োজন নাও পড়তে পারে এবং হয়তো একসময় করলে হয়তো তাকে জনপ্রশাসন মন্ত্রী করা হইলেও হইতে পারে বা প্রতিমন্ত্রী করা হইতে পারে। ফরহাদ হালিম ডোনার তিনি মন্ত্রী হচ্ছেন না, এটা মোটামুটি আপনারা ধরে নিতে পারেন। এই হইল এই স্থায়ী কমিটিতে নতুন নিয়োগ নিয়ে আলাপ। আপনাদের কোনো মতামত থাকলে আপনারা অবশ্যই আমাকে জানাতে পারেন এবং যদি কোথাও মনে হয় আমি ভুল বলেছি সেটাও আপনারা জানাতে পারেন। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।